গাড়ির লম্বা লাইনে আটকে আছে বাদন। সামনে পেছনে শুধু গাড়ি আর গাড়ি। হরনের যান্ত্রিক আর কর্কশ শব্দে চারপাশটা যেন এক চরম অস্বস্তিরতার রূপ নিয়েছে। কিন্তু বাইরে এই তীব্র বিশৃঙ্খল চেয়ে বাদনের ভেতরে ঝড়টা অনেক বেশি ভয়াবহ। সে স্টিয়ারিং গুলো এত জোরে চেপে ধরেছে যে আঙ্গুলের ঘিটগুলো রক্ত শূন্য হয়ে সাদা হয়ে গেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে, স্পষ্ট জানান দিচ্ছে ভেতরে জমে থাকা উত্তেজনা। আর শক্ত চোয়ালটা যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা। অন্য হাতে ধরা ফোনটা স্ক্রিনে বারবার এক নম্বরে ডায়াল করার তাগে আকাশ কল যাচ্ছে, কিন্তু প্রতিবারের সে যান্ত্রিক বার্তা সুইচ অফ। ধুর, চরম হতাশার আক্ষেপ স্টিরিংয়ে একটা সজোরে ঘুষি মারল বাদান। হুট করে বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে মুচড়ে উঠেছে। অজানা এক আশঙ্কা কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছে ওকে। পাশে বসা এনসি খুব সতর্ক চোখে নজর রাখছিল ওর দিকে। পরিস্থিতি বিস্ময়ে উঠেছেন, বুঝতে পেরে একদম শান্ত আর ধীর গলায় বলল, বাদন, তুই একটু শান্ত হতো। রূপা হয়তো ঘেটের কাছে দাঁড়িয়ে আছে, খারাপ কিছু হয়নি। কিন্তু অ্যান্সির সান্ত্বনাগুলো বাদনের কানে যেন পৌঁছালোই না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে এখন একটাই অনুভূতি, কিছু একটা মারাত্মক ভুল ঘটে গেছে মনে হচ্ছে। প্রতিটা সেকেন্ডে হাতের মুঠো থেকে বালি নদীর মতন পড়কে যাচ্ছে। এই জ্যাম, এই অনির্দিষ্ট অপেক্ষা সবকিছু ওকে মুহূর্তে উন্নত করে দিচ্ছে। একবার মনে হলো গাড়ির লক খুলে এক দৌড়ে চলে যায়, কিন্তু সামনের রাস্তা এখনো অনেক বড়, হেঁটে বা দৌড়ে গেলে পৌঁছাতে আরো দেরি হয়ে যাবে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। নিজেকে সামান্য স্থির করার চেষ্টা করে আবারও ফোনটা হাতে তুলে নিল। আবারও সেই ঢয়াল, এবার আর কাটলই না, রিং ঢুকলো। রিং হচ্ছে একবার, দুইবার, তিনবার। হঠাৎ ওপাশ থেকে কল রিসিভ হওয়ার শব্দ কানে বাদনায় নিচের ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফোনটা কানে চেপে ধরে একদম গর্জে উঠল, হোয়াট দ্য হেল আকাশ, এতবার কল দিচ্ছি, ফোন বন্ধ করে রেখেছিস কেন? ওপাশ থেকে কিছুটা অবাক আর কিছুটা ব্যস্ত গলায় আকাশে বললাম, সরি রে, অফিসে একটা মিটিং চলছিল, তাই ফোনটা সাইলেন্ট না রেখে অফ করে রেখেছিলাম। কি হয়েছে তোর, রেগে আছিস মনে হচ্ছে? দাঁতে দাঁত চেপে ধরল ভাদন। এখন কোনো কফিয়ত শোনা কিংবা কথা ঘোরানোর সময় নেই তার। গলার স্বরটা বরফের মতন ঠান্ডা, কিন্তু তার ভেতরে কলয়ে আগুনে জ্বলছে। একদম মেপে মেপে কড়া গলা বলল, ফার্স্ট গেটের কাছে যা এখনে, গিয়ে দেখ, বল রূপা সেখানে আছে কিনা। বাদনের কথা শুনে আকাশ আর দেরি না করে দ্রুত কলেজ ঘেটে দিকে এগিয়ে এলো। চারপাশে তন্ন তন্ন করে চোখ বোলাসে, কিন্তু রূপার কোনো দূরতম ছিন্ন চোখে পড়লো না। কিন্তু চিন্তিত গলায় সে ফোনে বলল, বাদন, রূপা তো এখানে নেই, হয়তো বাসায় চলে গেছে। বাদনের রক্ত গরম করে দেওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। রূপা নেই, ও একা একা কিভাবে চলে গেল? ফোঁস ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে বাদন করছে উঠল, ভালো করে দেখে বল। আকাশ আবার চারপাশটা সতর্ক চোখে এক চিলতে নজর বুলালো, তারপর নিঃসংকোচ সে বলল, সত্যি বলছি রে, নেই, হয়তো সোজা ফ্লাইটে চলে গেছে। কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে কলটা কেটে দিল বাদন। স্টিয়ারিং দুই হাতে এমন শক্ত করে চেপে ধরে যেন চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। পাশে বসা অ্যান্সি উদ্বিগ্ন গলায় শুধালো, কি বললো আকাশ? দৃষ্টির সামনে রাস্তা স্থির রেখে অস্বাভাবিক গম্ভীর আর থমথমে কণ্ঠ জবাবে দিল বাদন, গেটে গেছে নে, হয়তো ফ্ল্যাটে গেছে। একটা দীর্ঘ আর গভীর শ্বাস চালু আনছে। দীর্ঘক্ষণ দম বন্ধ করে অপেক্ষা করার পর অবশেষে সামনের জ্যামটা একটু হালকা হয়ে এলো। বাদন এক মুহূর্ত সময় নষ্ট না করে এবারে অ্যাক্সিলারে চেপে গাড়ির স্পিড ফুল বাড়িয়ে দিল। জ্বরের গতিতে গাড়ি চালিয়ে এনে সোজা ফ্ল্যাটের সামনে দাঁড় করালো। প্রায় লাফিয়ে নামান মতন করে গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে দৌড়ে লিফটে চেপে বসলো। কয়েক সেকেন্ডের মধ্যে লিফটে সোজা ফ্ল্যাটের ফ্লোরে এসে থামলো, কিন্তু লিফট থেকে বের হয়ে দরজার দিকে পা বাড়াতে বাদনের গতি স্তব্ধ হয়ে গেল। পা দুটো যেন মাটির সাথে হাটকে গেছে। দরজার বাইরে থেকে তালা মারা, তার মানে রূপা আসেনি। কিন্তু আকাশ যে বললো গেটের কাছেও নেই, তবে কি আকাশ মিথ্যা বলল, নাকি অন্য কিছু? রাগে ক্ষোভে বাদনের দু হাত শক্ত মুষ্টিবদ্ধ হয়ে এলো। এক মুহূর্ত না দাঁড়িয়ে গট গট করে এভাবে হন্তদন্ত হয়ে নামতে দেখে আনছি নিংসি, ওমর আর ঝেন। ওরা দ্রুত গাড়ির গিয়ে চেপে বসলো। পেছন থেকে নিংসি অক্ষিন্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বাদন, আবার কোথায় যাচ্ছিস? কোনো উত্তর দিল না বাদন।
গম্ভীর মুখে শক্ত হাতে ঘাড়ে ড্রাইভ করতে লাগলো। ভেতরে থমথমে নীরবতা, ঘানির বাকে সবাই বেশ বুঝতে পেরেছে চরম আপ্রীতিকর কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে ওর সাথে কথা বলতে যাওয়া মানে আগুনে ঘি ঢালা। তাই চুপ করে থাকায় স্ত্রী মনে করলো সবাই। গাড়িতে সোজা কলেজ গেটের সামনে এসে সশব্দে থামল। ঝড়ের গতিতে গাড়ি থেকে নেমে চারিদিকে তীক্ষ্ণ চোখে নজর ভুলালো বাদন। কিন্তু না, রূপার কোনো অস্তিত্ব নেই এখানে। তার মানে আবার সত্যি বলছিল, রূপা গেটের কাছে নেই, আবার ওদিকে ফ্ল্যাটে ফেরেনি। এ স্পষ্ট হলো মেয়েটা আবারও তাকে না জানি না বলে কোথাও হাওয়া হয়ে গেছে। তীব্র রাগে আর মেজাজ হারিয়ে মাথার চুল শক্ত করে ঠেলে ধরল বাদন। দাঁতে দাঁত চেপে গুমড়ে উঠল। আই ফিল লাইক ফাকিং ইউ রূপ। আবার আমার কথা অবাধ্য হলে তুই? গাড়ি থেকে অ্যান্সি সহ সবাই তড়িঘড়ি করে নেমে এলো। বাদনের এমন উন্মাদ রূপ দেখে অ্যান্সি উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে বাদন, সব ঠিক আছে তো? আর রূপ, ও কোথায়? চোখ দুটো রক্তবর্ণ করে বাদন কামড়ে কামড়ে বলল, না, নেই, ও ফ্ল্যাটেও জানি, আবার আমার কথা অবাধ্য হয়েছ। অ্যান্সি চরম অবাক হয়ে শুধু, মানে ফ্ল্যাটে জানি? তাহলে কোথায় গেল মেয়েটা? জানি না, বাক্য দুটো উচ্চারণ করে ঝড়ে বেঁকে আবার ঘানিতে গিয়ে বসে পড়ল ভাদন। পরিস্থিতি বেশি উঠতে দেখে ন্যান্সিরাও আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ যার যার জায়গায় ঘিরে বসলো। গাড়ি স্টার্ট দিল ভাদান। গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে তার নিজেরাও জানা নেই, তবে এই শহর শুষে পেলে রূপাকে যদি খুঁজে পায়, তারপরও সে মেয়েটাকে নিয়ে সে কি করবে নিজেও জানে না। শক্ত হাতে স্টিয়ারিং চেপে গাড়ি ড্রাইভ করতে থাকে সে। কিছুক্ষণ আগে রূপা যে গলিটা দিয়ে হেঁটে এসেছিল, ঠিক সেই সরু গলিটার ভেতরে গাড়িটা ঢুকিয়ে দিল বাদান। গাড়ির ভেতরে সহস্রনের নীরবতা, সবার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কেউ একটা একটু শব্দ করার সাহসই পাচ্ছে না। হঠাৎ গলিটার মাঝামাঝি আসতে রাস্তার এক পাশে রূপার হাড়বোট আর চড়িয়ে ছিটিয়ে থাকা কলমদানিটা চোখে বলল নিংসি। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মুহূর্তে সজোরে চিৎকার দিয়ে উঠলো নিংসি, বাদান, গাড়ি থামা, ওই দেখ, রাস্তায় রূপার হাড়বোট পড়ে আছে। সজোরে ব্রেক কষে থামালো বাদান। নিংসির কথা শুনে এক মুহূর্তের সময় নষ্ট না করে অন্যদের মতন গাড়ি থেকে নেমে এলো সে। সত্যি তো, পিচ ডলার রাস্তার উপর অনাদারে পড়ে আছে রূপার হার্ডবোর্ডটা, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কলমগুলো। মুহূর্তের মধ্যে বাঁধনের বুকের ভেতর দহকি করে হলো। অজানা এক আশঙ্কা শিরে উঠল পুরো শরীর। দৌড়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে হার্ডবোর্ড আর কলমগুলো কুড়িয়ে নিল বাদন। তার আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। এগুলো রাস্তায় পড়ে আছে কেন? রূপা কোথায়? গাড়ি থেকে ততক্ষণে আনসি সহ বাকি সবাই নেমে এসেছে। ছড়িয়ে থাকা জিনিসগুলোর দিকে তাকিয়ে অমর তীব্র আতঙ্কে বলে উঠল, এগুলো তো রূপারই, কিন্তু এগুলো এখানে এভাবে পড়ে আছে কেন? রূপা কোথায় গেল? সবাই দিশেহারা হয়ে চারপাশে তন্ন তন্ন করে তাকালো। গলিটার একদম খাওয়া খাওয়া করছে। মাঝে মাঝে দু একটা চেনা গাড়ি আর হেঁটে যাওয়ার অল্প কিছু মানুষ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। রূপা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এক সেকেন্ডের জন্য যেন বরফ হয়ে জমে গেল ভাদন। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এগুলো রাস্তায় পড়ে আছে, মেয়েটা ফ্ল্যাটেও ফেরেনি, তার মানে তার রূপার কোনো ক্ষতি হয়নি তো? চিন্তাটা মাথায় আসছে। তীব্র হিংসা আর আক্ষেপ পিছালা রাস্তার উপর সাজধারে একটা ঘুষি বসিয়ে দিল বাঁধা। চামড়া ছেড়ে রক্ত ঘলিয়ে পড়লো তার হাত ক্ষিপ থেকে, কিন্তু সেদিকে কোনো তোয়াক্কাই নেই তার। ক্ষিপ্ত ভাগের মতো গুমড়ে উঠে গর্জনে বলা, নো নো নো, এই বাঁধনের দেহে প্রাণ থাকতে আমার রূপার সামান্য কোনো ক্ষতি হতে দেব না। যে আমার রূপের ক্ষতি করার দুঃসাহস দেখাবে, তার শহরে আমি রক্ত বন্যা ভাসিয়ে দেব। অন্যদিকে হাসপাতালে আইসিইউ এর হিমশীতল ঘরের ভিতরে জীবনের সাথে লড়াই করছে সীমা। শরীর জুড়ে যন্ত্রপাতি খাঁচা। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছে অবস্থা মোটেও ভালো নয়, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আইসিইউ কেবিনের বাইরে পুরো বাতাস ভারী হয়ে আছে চরম কান্নাকাটিতে। সেখানে দাঁড়িয়ে ইস্তিয়াকের মা বিলকিস বানো, বাবা ইসরাত আর সীমার বাবা মা। কান্না ভেঙে পড়েছে সবাই। নিজের পাঁজরে ধনকে এভাবে মৃত্যুর মুখে দেখে সীমার মা বাবা জ্ঞান হারাচ্ছে। ইসরাত অনেক কষ্টে সীমার মাকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ এত বড় একটা জ্বর হয়ে যাচ্ছে। ইস্তিয়াক তার বিন্দুমাত্র কিছুই জানে না।
তাকে ইচ্ছে করে এই খবরটা দেওয়াই হয়নি। বিলকিস বানু খুব ভালো করে জানে তার কুপুত্র এই নিষ্পাপ মেয়েটার ওপর কিভাবে পশুর মতন অত্যাচার চালিয়েছে। তিনি সব জানতেন, কিন্তু এতদিন চুপ থাকতে বাধ্য হয়েছিলেন, কারণ সীমা তাকে পায়ে ধরে কসম খাইয়েছিলেন যেন স্ত্রীকে কিছু না বলে। বাধ্য হয়ে তিনি এতদিন পেটের ভেতর পাথর চেপে সব সহ্য করে গেছেন, কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি। চোখের জল মুছে ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিলকিস ভানু সাফ জানিয়ে দিয়েছেন এই দুর্ঘটনার খবর কোনোভাবে যেন ইশতিয়াকের কানে না পৌঁছায়। আল্লাহর রহমতে সীমা যদি এবার সুস্থ হয়ে উঠে আসে, তিনি নিজ দায়িত্বে মেয়েটাকে অনেক দূরে পাঠিয়ে দেবেন। আর কোনোদিন ইশতিয়াকের এই নরক তুল্য অত্যাচারে পড়তে দেবেন না। রাত তখন প্রায় 2টো। তীব্র নেশার ঘরে ডুলতে ডুলতে নিজ স্তব্ধ বাড়িটা ফিরল ইশতিয়াক, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে তার ডুলুমুলু মাতাল পা দুটো হঠাৎ থমকে গেল। পুরো বাড়িটা একদম নিঝুম থমথমে। কোথাও একটা চেনা আলো নেই, নেই কোনো সুতোর মতন শব্দ। চারপাশটা কেমন যেন এক গা চমচমে ভৌতিক শূন্যতা চেপে বসেছে। ডলতে ডলতে নিজের ঘরের দিকে এগিয়ে যায় ইস্তিয়া। ভিতরের লাইটটা জ্বলতে থমকে দাঁড়ায় সে। পুরো ঘর একদম পাখা, বিছানায় সীমা নেই। ক্ষণিকের জন্য একটু অবাক হয় সে, গেল কোথায় সবাই? কিন্তু পরক্ষণে নেশার ঘরে মাথা একটু জাগিয়ে এসব চিন্তা দূর করে দেয়। পায়ের নোংরা জুতো দুটো শুদ্ধই বিছানা ধপ করে শুয়ে পড়ে স্থির। দেখতে দেখতে নেশা অতল গভীরে তলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে ইসরাতের কান্নার আওয়াজে ঘুম ভাঙে তার। চোখ খুলে তাকাতেই দেখে ইসরাত সামনে দাঁড়িয়ে অজরে কাছে। ঘুম ভাঙা থমথমে মেজাজে বেশ বিরক্ত হয়ে উঠে স্থির। কি হয়েছে? এভাবে সামনে দাঁড়িয়ে প্যান প্যান করে কাছিস কেন? ঈষৎ কাঁপা গলায় টেনে বলেন, ভাইয়া, সীমা সীমা। ইস্তেক অধৈর্য হয়ে এসে দেয়। কি হয়েছে? সীমা সীমা লাগিস? কি হয়েছে আর? ইসরাত এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে ওঠে বলে, সীমা অ্যাক্সিডেন্ট হয়েছে কাল। হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে ওকে। ডাক্তাররা বলেছে ওকে বাঁচানো নাকি প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে ইস্তিয়াকে। মেঝের উপর দাঁড়িয়ে নিঃশ্বাসে যেন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে আসছে। চোখ দুটো স্থির হয়ে গেছে। অবাকঘাতক মানুষের মতন অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরক্ষণে নিজের ভেতরে চরম অজানা আতঙ্ক ডলতে রাগান্বিত চোখে ইশরাতের দিকে তাকিয়ে ফুম করে দিয়ে উঠল, কি সকাল সকাল ফালতু মজা করছিস? সীমা অ্যাক্সিডেন্ট করেছে মানে? দেখ ইশরাত, একদম এসব নিয়ে পাজলামি করবি না আমার সাথে। ইশরাত চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, আমি বিন্দুমাত্র মজা করছি না ভাইয়া, সত্যি সীমা হাসপাতালে ভর্তি। বিশ্বাস না হলে তুমি এখনই আমার সাথে চলো। কাল সারা রাত আমরা সবাই হাসপাতালে ছিলাম। চুলের ভাঁজে দুটো হাত গলিয়ে দিয়ে মাথার চুল শক্ত করে চেপে ধরে ইস্তিয়া। সত্যি তো, কাল রাতে বাড়ি ফিরে তো কাউকে দেখতে পায়নি সে। পুরো বাড়ি খা খা করছিল। তবে কি ইসরাত যা বলছে তা বর্ণে মানে সত্যি? সীমা সত্যি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কথাটা মাথায় আসতে অদ্ভুত আশঙ্কায় যেন কলিজা মুচড়ে কেঁপে উঠল ইস্তিয়াকে। নিজেকে সামলানোর জন্য আর 1 সেকেন্ডের সময় নষ্ট না করে পরনে কাপড়ের তোয়াক্কা না করে এক ধরে ঘর থেকে বেরিয়ে গেলাম। কাল দেখো অন্যদের মতন রূপাকে খুঁজে চলেছে বাদান। পুরো শহরের পুলিশ বাহিনী মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। শহর জুড়ে তন্ন তন্ন খোঁজা হচ্ছে তাকে, কিন্তু কোথাও একটু হাসি মিলছে না। সবাই শূন্য হাতে ফিরে আসছে। রূপা এই নিখোঁজ হয়ে যাওয়াটা বাদনের বুকে যেন রক্তক্ষরণ গটিয়ে চলেছে। নিজেকে অনেক কষ্টে শক্ত রাখা আপ্রাণ চেষ্টা করেছে সে। বারবার হন্তদন্ত হয়ে কন্ট্রোল রুমে ছুটে যাচ্ছে বাদান, কিন্তু প্রতিবারের ফলাফল সে চরম শূন্য। বিগত 24 ঘন্টার মধ্যে এই বিশাল শহরটা থেকে যেন রূপাকে একদম হাওয়া করে দেওয়া হয়েছে। হতাশা কখনো হয়তো ভেতরে থেকে ভেঙে পড়ছে, আবার পরক্ষণে রূপাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে ভেবে নিজেকে নতুন করে শক্ত করেছে। কিন্তু বারবারের সেই একই ব্যর্থতা দেখে এবার আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না বাদাম। দাঁতে দাঁত চেপে দেওয়ালের ওপর সজোরে এক রক্তারক্তি বসিয়ে দিল সে। তার আঘাতের প্রচণ্ডতা যেন পুরো কন্ট্রোল রুমটাই এক মুহূর্তে কেঁপে উঠল। অন্যদের মতন রক্তবর্ণ চোখে জোড়া নিয়ে চিৎকার করে উঠল বাঁধন, ওকে পাওয়া যাচ্ছে না মানে? 24 ঘন্টার মধ্যে ওকে নিয়ে কি বিন্দেশে চলে গেছে নাকি? শুনে রাখুন, আমার রূপকথা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনাদের একটারও চাকরি আমি আস্থ রাখবো না। বাদনের হিংস্র রূপার এমন হুমকি তেরে উপস্থিত পুরো পুলিশ বাহিনী ভয়ে রীতিমতন কাঁপতে শুরু করে দিল।
ঠিক তখন অখিল ধীর পায়ে এগিয়ে এসে বাদনের কাঁধে বাদনের কাঁধে সান্ত্বনা হাত রেখে বললাম, শান্ত হ বাদন। আমরা তো আমাদের সাধ্যের চেষ্টা দিয়ে চেষ্টা করছি। পুরো শহর খোঁজা শেষ। এমনকি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সব কয়টি বিভাগ শহরে পুলিশের একযোগে খুঁজে চলেছে, কিন্তু রূপাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সত্যি সত্যি মাত্র একদিনের মধ্যে কেউ তাকে নিয়ে দেশ ছেড়ে চম্পট দিয়েছে। দেওয়ালে মাথা ঠেকিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রয় বাঁধন, শক্ত করে চোখ দুটো বন্ধ করে বারবার ঘন ঘন বড় বড় শ্বাস ফেলতে থাকে। ঘরে চেয়ে থাকা দমবন্ধ নীরবতার মাঝে অখিল কিছুক্ষণ ভেবে আবার হঠাৎ বলে উঠল, আচ্ছা বাদন, এখানে রজনী রহমানের হাত নেই তো? কথাটা কানে পৌঁছা মাত্র চট করে চোখ জোড়া মেলে তাকালো বাদন। মুহূর্তের মধ্যে বুকের গভীরে জমে থাকা আগুনটা ধাউ ধাউ করে জ্বলে উঠল। দু হাতের মুঠো শক্ত হয়ে বাঁধল। অনেক হয়েছে লুকোচুরি। আজ এই রজনী রহমানের মুখোমুখি সে হবে। টেনে তার এই নোংরা মুখোশটা আজ খুলে ছুঁড়ে ফেলবে। কথাগুলো মনে মনে স্থির করে আর এক সেকেন্ড না দাঁড়িয়ে থর থর করে রুম থেকে বেরিয়ে এলো বাতান। তার পিছু পিছু অখিলও বেরিয়ে এলো। অখিলকে কি করতে হবে চলতে চলতে তা সংক্ষেপে বুঝিয়ে দিল বাদান। অখিল গম্ভীর মুখে মাথা নেড়ে সায় দিলাম। বাইরে অ্যানসি, নিংসি, ওমর, ঝেন, বৃষ্টি আর আকাশ সবাই উৎকণ্ঠিত আর চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। বাদানকে ভেতর থেকে বের হতে দেখে আকাশ তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, খোঁজ পেলি? গাড়ির লক খুললে ভেতরে উঠতে উঠতে বাদানে সংক্ষেপে জবাব দিল, না। গাড়িতে উঠে বসতে পেছনে চুপচাপ অ্যানসি, নিংসি, ওমর হাত যেন গিয়ে চেপে বসে পড়ল। আকাশ বাদানের খোলা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে উদ্বেগের সঙ্গে শুধালো, কোথায় যাবে এখন? গাড়ির চাবি পুড়িয়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে বাদান ভারী কণ্ঠে বললে, বাড়িতে। বাক্যটুকু শেষ হওয়া মাত্র ঝড়ে বেগে ধুলো উড়িয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল বাদার। পেছনে তার দেখানো পথ ধরে ফলো করলো অখিলা। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গাড়ির দিকে দৌড়ে গেল। কিন্তু বৃষ্টিকে তখনও নিথর পাথরের মতন দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির জানালা নামিয়ে থমথমে গলায় বলে উঠল, এভাবে মূর্তির মতন দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসুন। বৃষ্টির সারা শরীর ভয় আর আতঙ্কে থরথর করে কাঁপছে। নিঃশব্দে নির্দেশ মেনে চুপচাপ উঠে বসে পড়ল। চোখের জলে বুক বেসে গেছে। পুরো ফ্যাকাশে মুখটা কোনো আশার নেমে এসেছে। পুরো ফ্যাকাশে মুখটা কোণে আশার নেমে এসেছে। যেন কোনো গভীর দুঃস্বপ্নের ঘোরে হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে জবা ফুলের মতন লাল হয়ে গেছে তার। রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা যতবার মনে পড়ছে ততবার ওই কলিজাটা যেন আশঙ্কায় দুমড়ে মুচড়ে কেঁপে উঠেছে। বাদলের ঘাড়ে সোজা এসে থামলো রহমান বিলার সামনে। পেছনে অখিলের ঘাড়ে আর আকাশের ঘাড়ে সশব্দে এসে দাঁড়ালো। দ্রুত গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো বাদল। কতদিন পর আজ সে এই বাড়িতে পা রাখছে। নিজের জন্মভিটা হয়েও কেমন যেন অচেনা বড় নিঃসঙ্গ ঠেকেছে তার কাছে এই বাড়িটাকে। বুক চিরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে সামনের দিকে পা বাড়ালো। পেছনে বাকি সবাই নীরব অনুগামী হয়ে অনুগমন করলো তাকে। দরজার সামনে দাঁড়িয়ে শক্ত থমথমে মুখ কলিং বেল চাপে দিল ভেতর। ড্রয়িং রুমে বসে তখনও রজনী রহমান রূপার নিখোঁজ হওয়ার নিয়ে নেগা কান্না কাচ্ছিল। আর পাশে বসে শিলার রহমান তাকে নানানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। অন্য সোফায় মাথা নিচু করে থমথমে মুখে বসে আছেন আহসান রহমান, আতিফ রহমান আর হাজি রহমান। শান্তাও আরেক কোনায় চুপচাপ বসে আছে। সবার চোখে মুখে একরাশ আতঙ্ক আর দুশ্চিন্তা স্পষ্ট ছাপ। কলিং বেল ভাসতে শিলার রহমান এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন, কিন্তু দরজা খুলতে সামনে বাদনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ দুটো যেন কপালে ওঠার জোগাড়। চমকে উঠে অবাক কণ্ঠে তিনি বললেন, বাদন তুই? বাদনের একদম শান্ত নিবিকার গলায় বললেন, আসসালামু আলাইকুম রাকিয়া, কেমন আছো? শিলা রহমান সামলে নিয়ে হালকা মুচকি এসে বলেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আয় বাবা ভেতরে আয়। বাদন পা ভাড়ালো ভেতরে। এতদিন পর হঠাৎ বাদনকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে আহসান রহমান বসা থেকে এক প্রকার চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তিনি ভাবতে পারেনি তার এই মারাত্মক জেদি ছেলেটাকে কোনোদিন নিজের পায়ে এই বাড়ির পা রাখবে। হাজারো অভিমান জমাট বাঁধা ক্ষোভ আর ইগো পাহাড় ডিঙ্গিয়ে বাবা ছেলে চোকাচোকি হলো। বাদন কয়েক মুহূর্ত নিথর চোখে আহসান রহমানের দিকে তাকিয়ে রইল, তারপর চুপচাপ চোখ সরিয়ে নিলাম। হাজির রহমানও তড়িঘড়ি করে উঠে এসে বাদানে হাত দুটো ধরে ব্যাকুল কণ্ঠে বলেন, দাদু ভাই কেমন আছিস রে?
বাদান মাথা নুয়ে হাজির রহমানকে সালাম করে বেশ হালকা চালে বলল, আসসালামু আলাইকুম দাদু। তোমার নাতি ভালো হয়ে গেছে? বউ ছাড়া কি আর ভালো থাকা যায় বলো? বাদনের মুখে এমন ব্যাপারা কথা শুনে বিষমুখী কাশতে শুরু করলো আহসান রহমান। শিলা রহমান তড়িঘড়ি করে গ্লাসে পানি ঢেলে তার দিকে বাড়িয়ে দিলেন। বাদন অবশ্য সেদিকে বিন্দুমাত্র পাত্তাই দিল না। সে ধীর পায়ে হেঁটে গিয়ে রজনী রহমানের একদম সামনে গিয়ে দাঁড়ালো। রজনী রহমান আর চোখে একবার বাদনকে দেখে নিয়ে আবার চোখ নামিয়ে তার সে চেনা নেকা কান্না চালু রাখলেন। চুপচাপ রজনী রহমানের মুখোমুখি গিয়ে বসলো বাদন। তার তীক্ষ্ণ দৃষ্টি একদম বিঁধে আছে রজনী রমনের চোখের তারায়। হঠাৎ বাঁধন এভাবে রজনীর সামনে গিয়ে বসা বাড়ি কেউ কিছুই বুঝে উঠতে পারছে না, এমনকি রজনী রহমান নিজেও কিছুটা হতভম্ব। রজনীর চোখের মনি ঝরায় নিজের দৃষ্টি স্থির রেখে বুকের ভেতরে পুরো হাহাকারটা এক করে আবেগ ঘন বড় শীতল কণ্ঠে বাদন বলে উঠল, আপনার যা চাই, টাকা, গাড়ি, বিশাল বাড়ি কিংবা পুরো সম্পত্তি সব আপনি লিখে নিন। আমার কিছু চাই না। শুধু আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দিন। দয়া করে ওর যেন কোনো ক্ষতি না হয়। আমার রূপের কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে দুনিয়ার সবকিছু দিয়েছেন ঠিকই, কিন্তু ওর কষ্ট সহ্য করার মতন কোনো ক্ষমতা আমার বুকে দেয়নি। বিশ্বাস করুন, ওর গায়ে একটু আঁচ লাগলে আমার বুকে রক্তক্ষরণ হয়। ওর ওপর কোনো বিপদ এলে আমার নিঃশ্বাস আটকে আসে। বাদলের হঠাৎ এমন মন ছোঁয়া আকুল করা কথা পুরো ড্রয়িং রুম থমকে গেল। বাড়ির প্রতিটি মানুষ যেন স্তব্ধ হয়ে গেল তার ভেতরে গভীর ভালোবাসা আর হাহাকার দেখে। ভিতর কেঁপে উঠল রজনী রহমান। বুকের ভেতর তুফান উঠল। নিজের কাঁপতে থাকা গালটা কোনো মতে সামলে তোতলাতে তোতলাতে বলে, এইসব কি বলছো তুমি বাদল? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। বাঁধন এবার দৃষ্টি আরো কঠোর করে সামান্য যুগে এসে একদম সোজাসুজি বলল, আমার রূপ কোথায়? ওকে পিটিয়ে দিন। ওর নামে বিটে যত সম্পত্তি আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো সব আপনাদের নামে লিখে দেওয়ার ব্যবস্থা করব। তাও হাত জোর করে অনুরোধ করছে, আমার রূপাকে আমার কাছে ফিরিয়ে দিন। বাদনের এমন অপ্রত্যাশিত কথা গড়ের বাকি কেউ আগামাদা কিছু বুঝতে পারছে না। আতিক রহমান কিছুটা থতমত খেয়ে এগিয়ে এসে বলেন, বাদান, কি বলছো সেসব? কিসের সম্পদে? আমরা তো কিছু বুঝতে পারছি না। বাদান কিন্তু রজনী রহমানের উপর থেকে দৃষ্টি সরালো না। ওই অবস্থাতে বড় শীতল কণ্ঠে উত্তর দিল, যে বোঝার সে ঠিকই বুঝেছে কাকা। আপনি চুপচাপ শুনুন, সময় হলে সব বুঝতে পারবেন। রজনী রহমান মুখে আর কোনো কথা ফোটাতে পারছেন না। বাদনের দৃষ্টি আগুন তার সরাসরি থরথর করে কাঁপছে। বাদন আবারও তার দিকে এক কদম এগিয়ে গিয়ে বুকে পড়ে বলল, আমাকে উন্নত হতে বাধ্য করে না রজনী রহমান। বিশ্ব জয় করে আমি শান্ত হয়ে আছি, তাই এখন ভদ্রভাবে বলছি, চুপচাপ বলুন আমার রূপা কোথায়? রজনী রহমান আমতা আমতা করে কাপা গলায় বললেন, বাবা বাদন, তুমি এসব কি বলছো? রূপা কোথায়? তা আমি কিভাবে বলবো? আমি তো নিজের মেয়ের চিন্তা শেষ হয়ে যাচ্ছে। বাদান ঠান্ডা গলায় গর্জে উঠল, এই মিথ্যা অভিনয় বন্ধ করুন। এখনো ভালো ভালো বলছি, আমার রূপা কোথায়? রজনী রহমান এবার আহসান রহমানের দিকে অসহায় চোখে তাকে কান্নার নাটক করে বলা, দেখুন আহসান রহমান, এসব কে বলছে কথা? আমি কিভাবে জানবো রূপা কোথায়? আপনার ছেলে কি মাথা নষ্ট হয়ে গেছে? কথাটা শোনা মাত্র বাদনের দরজার শেষ ভাতটাও ভেঙে চুরমার হয়ে গেল। উন্মাদের মতন সোফা থেকে এক ঝাটকা উঠে দাঁড়ালো সে। ডাইনিং টেবিলের উপর রাখা দাঁড়ালো কল কাটার ছুরিটা সজোরে টান দিয়ে হাতে তুলে নিল। তারপর চোখের পলকে রজনী রহমানের কাছে গিয়ে সে দাঁড়ালো, ছুরিটা সোজা তার গলায় চেপে ধরলাম। রজনী রহমান আতঙ্কে চিৎকার করে ওঠার আগে বাদন তার রক্তবর্ণ চোখ দুটো সামনে এনে দাঁতে দাঁত চেপে কামড়ে কামড়ে বলল, রূপ, রূপ বিপদে পড়লে বাদনের শুধু মাথায় নষ্ট হয় না, বাদনের তখন জ্যান্ত জানোয়ার হতে পারে, এমনকি রক্তচোষা খুনিও হতে পারে। মিসেস রজনী রহমান। আহসান রহমান এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাদনের উগ্র রূপ দেখে ঝড়ের বেগে সামনে এগিয়ে এসে গর্জে উঠলেন, স্টপ ইট বাদন, পাগল হয়ে গেছিস তুই? এটা কোনো ধরনের বেয়াদবি? বাবার অগ্নিগর্ভ চোখের দিকে এক চুলো ভয় না পেয়ে সরাসরি তাকালো বাদন। তারপর থমথমে গলা বলল, আমার রূপকে ফিরিয়ে আনতে হলে যদি আমাকে পাগলামি আর বেয়াদবি করতে হয়, তাহলে আমি সেই পাগলামি আর বেয়াদবি করব। আহসান রহমান তীব্র ক্ষোভে হাত উঁচিয়ে বললেন, কি সব হাবিজিবি বলছিস তুই? রজনী কিভাবে জানবে রূপ কোথায়?
ছুরিটা রজনী রহমানের গলা আরো একটু চেপে ধরে বাদন হিমশীতল কণ্ঠে জবাব দিল, এই নষ্ট মহিলা সবই জানে। এই মহিলা পারবে আমার রূপকে এনে দিতে। মিস্টার আহসান রহমান, আপনার বউকে বলুন আমার বউকে ফিরিয়ে দিতে, তা না হলে আপনার এ বউকে খুন করতে আমি এক সেকেন্ডও দ্বিধাই করব না। কথাটা শুনে চরম ক্রোধে ফেটে পড়লেন আহসান রহমান। নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না তিনি। সহ্যের সীমা ছড়িয়ে যেতে সজোরে বাঁধনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিতে হাত তুললেন তিনি। ঠিক ওই থাপ্পড়টা বাঁধনের গালে এসে লাগার আগে মুহূর্তে ঘরে পুরো নিস্তব্ধতা কাটিয়ে বাঁধনের পকেটের ফোনটা তীক্ষ্ণ সুরে বেজে উঠল। রিংটনের সুরটা বাতাসের সুতোয় ছড়িয়ে পড়ল। বাবা মানে হাজারে বিকেল, আমার ছেলে ভেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে করছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। মাঝপথে থেমে গেলেন আহসান রহমানের হাত। বুকের ভেতর তীব্র এক মোড় দিয়ে কেঁপে উঠল তার। রিংটনে তখনও বেজে চলেছে কত মায়াবী মধুর সুরে। ওই রিংটনের এক কন্যা সন্তান তার বাবার ভালোবাসা বুঝিয়ে অর্থ বুঝিয়ে চলছে। পুরো ঘর এক মুহূর্তের জন্য যেন পাথরের মতো নিশ্চল স্তব্ধ হয়ে গেল। আখিলের চোখ থেকে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এমনকি আকাশের চোখ দুটো ভিজে উঠল পানিতে। অ্যান্সি, নিংসি, ওমর, ঝিন সবার চোখে পানি। কারণ এরা বাঁধনকে সবচেয়ে কাছের মানুষ। এই বিশেষ রিংটনের পেছনে রক্তবেজের ইতিহাস আর বাবার আবেগ তাদের খুবই ভালো করে জানা। বাঁধনের একটা বিষাদের হাসি হেসে আহসান রহমানের দিকে তাকিয়ে বলল, হাত থামালেন কেন? মারুন। একটা নয়, যত ইচ্ছে মারুন আমাকে। মেরে যদি আপনার বুকে আগুন একটু কমে, তবে দাঁড়িয়েছেন কেন? মারুন। আহসান রহমান আর কোনো কথা ফোটাতে পারলেন না মুখে। কোনো মতে পা টেনে এনে নিথর হয়ে সোফায় বসে পড়লেন। অখিল আর নিজেকে সামলে রাখতে পারল না। শক্ত পায়ে এগিয়ে এসে সবার মাঝখানে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলল, আজ আপনাদের এই তথাকথিত সম্মানিত পরিবার থেকে আমি এক বিশ্বমানের রূপসী অভিনেত্রীর মুখোশ টেনে খুলে দেব। সবাই চরম কৌতূহল আর ব্যাকুলতা নিয়ে অখিলের দিকে তাকালো। অখিল সাথে আনা ল্যাপটপটা বের করে ডাইনিং এর উঁচু টেবিলের উপর রাখলা, যাতে ঘর শুদ্ধ সবাই দেখতে পায়। পেন ড্রাইভ কানেক্ট করে ল্যাপটপের প্রথম ফুটেজটা প্লে করলো সে, যেখানে বাদন আর অখিল মারুফ হোসেনের সাথে মুখোমুখি কথা বলছিল। তার সাথে অডিও রেকর্ডটা স্পিকারে ছেড়ে দিল অখিল। ড্রয়িং রুমে সবাই স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে শুনতে লাগলো। স্ক্রিনে মারুফ হোসেনের মুখ আর তার কথা শোনা মাত্র রজনী রহমানের সারা শরীর বরফের মতন ঠান্ডা হয়ে আসতে লাগলো। ঘন ঘন বড় বড় ঢোক গিলতে লাগলো তিনি। মারুফ হোসেনের জবানবন্দিতে রূপা আসল পরিচয় এবং রঞ্জনী রহমানের অতীতে করা হাড় হিম করা প্রতারণার কথা শুনে উপস্থিত সবার চোখে যেন কপালে উঠে গেল। আহসান রহমান ঝড়ের বেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন এবং নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চিৎকার করে উঠলেন, হোয়াট? রূপা রজনীর নিজের মেয়ে না? হো কানাডার খ্রিস্টান পরিবারের মেয়ে? শিলার রহমান মাথা ঘুরে ওঠার জোগাড়ই হলো। অখিল বরফ শীতল গলা বলে, গল্প কিন্তু এখানে শেষ নয় আহসান আঙ্কেল, আসল খেলা তো কেবল শুরু, আরো দেখাচ্ছে। কথাটা বলে অখিল আরেকটা ভিডিও ফুটেজ প্লে করলো। স্ক্রিনে ভেসে উঠল রজনী রহমানের ঘরে গোপন দৃশ্য, যেখানে নিজের রুমে বসে গোপনে কারোর সাথে ফোনে কথা বলছেন তিনি। এতদিন ধরে রজনী রহমান ঘরে কোনা বা বাড়ির যে যে নির্জন জায়গায় ঘিরে ষড়যন্ত্রে লাভ করছে। অখিলের টিম তার প্রতিটি ভিডিও আর অডিও রেকর্ড করে এনেছে। একে একে সেসব ভয়ঙ্কর বার্তা ড্রয়িং রুমে স্পিকারে বাজাতে শুরু করলো। সব কথা শোনার পর মনে হলো যেন গোটা রহমান পরিবারের মাথার উপর কোনো এক বিশাল পাহাড় ভেঙে পড়ল। আহসান রহমান তীব্র যন্ত্রণায় বুক চেপে ধরে সোফায় ঢলে পড়লেন। তার বুকের ভেতরটা যেন খা খা আগুনে চাই হয়ে যাচ্ছে। যে মহিলার জন্য তিনি নিজের কলিজার টুকরো, নিজের জন্ম দেওয়া সন্তানের গায়ে হাত তুলেছে, পরম আদরে একটা মিষ্টি কথা বলেনি, যার কথা শুনে নিজের ছেলেটাকে সারা জীবন ভুল বুঝে এলো। আর সে মহিলা কিনা এতটা নেজ, এতটা জঘন্য চক্রান্তকারী। রজনীর রহমান অবস্থা তখন একদম জ্ঞান হারানোর মতন। মাথা ঝিমঝিম করছে তার, চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে।
তিনি কিছুতে মাথা মেলাতে পারছেন না। বাড়ির ভেতরে এসব ভিডিও আর অডিও গোপন রেকর্ড কখন আর কে করলো? অখিল ধীর পায়ে রজনী রহমানের একদম সামনে গিয়ে দাঁড়ালো। মুখে এক চিলতে বিষাক্ত বাঁকা হাসি ফুটিয়ে বলল, কি আন্টি, বড্ড অবাক আছেন তো? ভাবছেন আমরা এসব গোপন দৃশ্য কিভাবে রেকর্ড করলাম? আরে, আমরা কষ্ট করে দাঁড়িয়ে থেকে রেকর্ড করেনি, রেকর্ড করেছে সিসি ক্যামেরা। পুরো ড্রয়িং রুমে থমথমে যেন নিঃশ্বাস ফেলার শব্দটুকু উধাও হয়ে গেছে। অখিল ঘরের মাঝখানে চারপাশে ঘাসের মতন পায়চারি করতে করতে হালকা চালে বলল, এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে প্রতিটা গোপন কোণে অডিও রেকর্ড আর সিসিটিভি ক্যামেরা বসানো আছে। আর এই খবরটা এই বাড়ির কোনো মাছিও জানতো না, শুধু জানতাম আমি আর ভাদন। কারণ এই পুরো মাস্টার প্ল্যান ছিল বাদনের। আর শুধু ড্রয়িং রুম বা গলি নয় আন্টি, বাদনের নিজের ঘরও সিসি ক্যামেরা লাগানো ছিল। সেদিন যদি ওই ক্যামেরাটা না থাকতো, তবে শান্তার সাজানো ওই নোংরা চক্রান্ত থেকে হয়তো আমার বন্ধুটা নিজেকে নির্দোষ প্রমাণ করে বাঁচিয়ে আনতে পারতো না। কতটা কানে পৌঁছানো মাত্র লজ্জায় শান্তা প্যাকাশে মুখটা একদম মাটির দিকে নুয়ে এলো। অখিল আর চোখে দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে তুলল। অন্যদিকে আকাশ আর বৃষ্টি দুইজনে পুরো থো মেরে গেছে। রূপা কোনো সাধারণ বাংলাদেশি মেয়ে নয়, ও কানাডার বিশাল খ্রিস্টান মাফিয়ার পরিবারের মেয়ে। আকাশ একদম ঘোরের মাঝে বৃষ্টির কাঁধে হাত রেখে বিস্ময় কণ্ঠে শোধালো, তার মানে রূপা মাপিয়ার মেয়ে, তাই না বৃষ্টি? বৃষ্টি হচ্ছে চরম বিস্ময়ে ঘোর থেকে বের হতে না পেরে থমথমে গলায় জবাবই দিল, হ্যাঁ স্যার, ও আমাদের মতন সাধারণ বাংলাদেশি নয়, ও বিদেশি মাফিয়ার মেয়ে, যার নাম ইথান পেশিয়া। বাদন একটা দীর্ঘ আর ভারী শ্বাস ফেলে, তারপর ধীর হেসে রজনী রহমানের গলা থেকে দাঁড়ালো চুলটা সরিয়ে নিল। একদম বরফ শীতল থমথমে গলায় গলা, এখনো কি আপনি এই পুরো নাটকটাই চালিয়ে যাবেন? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, শুধু ভালো ভালো বলুন আমার রূপ কোথায়? রজনী রহমান আপকে কাঁপতে কাঁপতে থরথর গলায় বলেন, আমি 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 সত্যি কিছু জানি না। বাদন এবার আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সোজা চুরিটার চোখে আকালটা রজনী রহমানের বুকে বা পাশে চেপে ধরে হিংসাক্ত গলায় বলা, মিথ্যে কথা, একটা কথা একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে রাখুন মিসেস রজনী রহমান। কতটা মাঝপথে থমিয়ে হিংস্রক্ত ভাগের মতন দাঁতে দাঁত চেপে বাঁধান আবার গুমড়ে উঠল, আমার উপরে যদি সামান্যতম কিছু হয়ে যায়, তবে আমি খুব বেশি কিছু করবো না, শুধু এই ধারালো চুরিটা আপনার বুকের বাঁ দিক দিয়ে ঢুকিয়ে পেট দিয়ে বের করে আনবো। তারপর অত্যন্ত যত্ন নিয়ে আপনার কলিজাটা টেনে বাইরে বের করে আনবো, আর আপনার নিজের চোখের সামনে সে জ্যান্ত কলিজাটাকে দুই খণ্ড করে ছিঁড়ে ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বটা এখানে শেষ। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ আমাকে একটা লাইক কইরা আর একটা কমেন্ট করে যাইও। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।